শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি ডক্টর দেবনারায়ণ মোদক স্যারের সাথে। আজকে একটা বিশেষ দিন, বিদ্যাসাগর মহাশয়ের 202তম জন্মদিবস। এই বিশেষ দিনে আজকে আমাদের আলোচনা সভা। এই আলোচনা সভায় আপনারা সবাই উপস্থিত হয়েছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। যে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ছাড়া আমাদের শিক্ষা অসম্পূর্ণ, সেই বিদ্যাসাগরের জন্মদিনে আজকের এই আলোচনা সভায় স্যারের উপস্থিতি, স্যার ডক্টর দেবনারায়ণ মোদক স্যারের সম্পর্কে কিছু বলার জন্য আমি তন্দ্রাকে অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সকল সদস্যা এবং উপস্থিত সকলকে জানাই সুস্বাগতম, আন্তরিক ভালোবাসা ও সম্মান। আজ আমরা উপস্থিত হয়েছি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের রবিবারের আলোচনা সভায়, যেখানে উপস্থিত আছেন আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য প্রকাশ চক্রবর্তী, সমীরণ দাস, আশিস কর, আয়ান ঠাকুর এবং আমি তন্দ্রা মণ্ডল। আজ আমরা পুনরায় পেয়েছি আমাদের বিশেষ অতিথি, আমাদের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর দেবনারায়ণ মোদক মহাশয়কে। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে মহাশয়কে জানাই সুস্বাগতম ও প্রণাম। আজ আমাদের আলোচনা সভাটির শিরোনাম হলো বিদ্যাসাগরের সমাজ ভাবনা, বর্তমান প্রাসঙ্গিকতা। আজ 26শে সেপ্টেম্বর বাঙালির ঈশ্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পূর্ণ জন্মতিথিতে এমন একটি স্মরণানুষ্ঠান রাখা হয়েছে। জন্মদিবসে ওনার স্মরণে সশ্রদ্ধ প্রণাম। বিদ্যাসাগর ছিলেন মূলত 19 শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, গদ্যকার ও সমাজ সংস্কারক। ওনার জন্যই আমরা পেয়েছি বর্ণ পরিচয়, বিধবা বিবাহ, নারী শিক্ষা প্রচলন, বাল্য বিবাহ ও বহু বিবাহ রোধ করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন এবং নারী শিক্ষার জন্য যুগোপযোগী কর্মসূচিও গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের দেশে এমন শিক্ষক চাই যারা বাংলা ভাষা জানেন, ইংরেজি জানেন, আর চাই ধর্মীয় সংস্কার মুক্ত শিক্ষক। তারই স্মরণে আজ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি, যেখানে আমরা পুনরায় পেয়েছি আমাদের বিশেষ অতিথি, আজকের আলোচনার আলোচক অধ্যাপক ডক্টর দেবনারায়ণ মোদক মহাশয়কে, যিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিদ্যা বিভাগের পরিচালক পদে আসীন ছিলেন। এছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফরমার হেড অব দ্য ডিপার্টমেন্ট পদেও আসীন ছিলেন মেদিনীপুরে। এছাড়াও রবীন্দ্রভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অতিথি প্রভাষক হিসাবেও অধ্যাপনা করেছেন। সম্প্রতি তার একটি বই প্রকাশিত হয়েছে, যার শিরোনামটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বি-শতবর্ষ পেরিয়ে। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের বিশেষ অতিথি ও আলোচক অধ্যাপক ডক্টর দেবনারায়ণ মোদক মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনা সভায় পুনরায় পদার্পণ করার জন্য। আমি মহাশয়কে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। সকলকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানাই, প্রণাম জানাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, যার জন্মদিন উপলক্ষে আমরা একসঙ্গে মিলিত হয়েছি। তার জীবন এবং কর্ম সম্পর্কে একটু পারস্পরিক মত বিনিময়ের জন্য। বিদ্যাসাগর মশাইকে আন্তরিক শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে আমাদের সব বন্ধুদের, যারা আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে
বিদ্যাসাগর সম্পর্কিত আলোচনার আয়োজন করেছে এবং সেখানে আমাকে কিছু বলবার মতো সুযোগ করে দিয়েছে। তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। একটু মানুষ তো সুযোগ পেলেই নিজের ঢাক একটু পেটায়, তা আমিও শুরুতে একটু নিজের কথা বলতে চাই। আমার জীবনে বিদ্যাসাগর ঘটনাচক্রে, এখানে আমার কোনো কৃতিত্ব নেই, ঘটনাচক্রে আমার এই 41 বছরের শিক্ষকতা জীবনে প্রায় 28 বছর বিদ্যাসাগরের নামাঙ্কিত প্রতিষ্ঠানে কেটেছে। বিদ্যাসাগর কলেজ, নবদ্বীপ, নদিয়া, সেখানে আমি প্রায় 1 দশক শিক্ষকতা করেছি। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে 18 বছর শিক্ষকতার সুযোগ আমার ঘটেছে। এই সব মিলিয়ে 28টি বছর বিদ্যাসাগরের নামাঙ্কিত প্রতিষ্ঠানে আমি কাটিয়েছি। তার সঙ্গে আবার বিদ্যাসাগরের মৃত্যু শতবর্ষ উপলক্ষে যে ধারাবাহিক স্থায়ী কর্মসূচির আয়োজন করা হয়েছিল, তারই অঙ্গ হিসাবে বিদ্যাসাগর সমাজ বিজ্ঞান কেন্দ্র মেদিনীপুরে গড়ে উঠেছিল। সেখানেও কাঠবিড়ালির ভূমিকা আমার ছিল। প্রথম থেকেই আমি তার জয়েন্ট সেক্রেটারি একাডেমিক হিসেবে কাজ করেছি। এখন সঙ্গত কারণেই আগের মতো ভূমিকা আমার নেই, তবুও বিদ্যাসাগর সমাজ বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে নানাভাবে আমার যোগ রয়েছে। সমাজ জিজ্ঞাসা বলে যে পত্রিকাটি এখনো প্রকাশিত হয়, তার এডিটোরিয়াল বোর্ডেও আমি রয়ে গেছি। তো এইভাবে বিদ্যাসাগরের নাম যেন আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাওয়ায় অনেকটা বিদ্যাসাগর অনুশীলন যেন আমার কাছে বাধ্যবাধকতায় পরিণত। দ্বিতীয় কথা আবার ব্যক্তিগত, আমার জীবনের সব থেকে স্মরণীয় দিন কোনটা, এ কথা যখন আমাকে কেউ জিজ্ঞেস করে আমি বলি যে 2009 সালে বীরসিংহ গ্রামে ভগবতী ইনস্টিটিউশনে বিদ্যাসাগরের মৃত্যু দিনে যে অনুষ্ঠান হয়, যেখানে আমাকে সভাপতি পদে তারা আমন্ত্রণ করেছিলেন। বাংলার প্রায় সব দিকপাল কোনো না কোনো বছরে সেখানে সভাপতিত্ব করেছেন। আমার মতো একজন অতি সাধারণ মানুষকেও তারা এই সুযোগ দিয়েছিলেন। সারাদিন আমি যেন একটা রোমাঞ্চকর একটা দিন আমি সেখানে কাটিয়েছি। এবং বিশেষ উল্লেখ, তার আগের বছরে আয়লা হয়েছিল স্কুল প্রাঙ্গণে, একটা বহু পুরানো গাছ পড়ে মাতা পুত্রের মূর্তি ভেঙে গিয়েছিল। সেই মূর্তি পুনঃস্থাপিত হওয়ার পরে প্রথম মাল্যদানের গৌরব সেদিন আমার হয়েছিল। সেদিক থেকেও ওই দিনটি আমার কাছে খুব স্মরণীয়। যাই হোক, ব্যক্তিগত কথা আর আমি বাড়াচ্ছি না। তাই আমার যেন মনে হয় যে আমার চিন্তায় চেতনায় বিদ্যাসাগরের একটা অলক্ষ্য প্রভাব যেন তৈরি হয়েছে। তাই দিয়ে সীমাবদ্ধ ক্ষমতায় একটু আধটু চর্চা করার চেষ্টা করেছি এবং তারই একটা রূপ হচ্ছে সাম্প্রতিক গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশতবর্ষ পেরিয়ে। বইটি গত মাসেই প্রকাশিত হয়েছে। যাই হোক, এবার আমি বিষয়ের মধ্যে চলে আসি। বিষয়ে এসে প্রথম যে কথাটা, সলতে পাকানোই গোছে প্রদীপ জ্বালানোর আগে, সেটা হচ্ছে বিদ্যাসাগরকে আমরা কেমন ভাবে দেখব, অ্যাপ্রোচটা আমাদের কি হবে। পপুলার অ্যাপ্রোচ যেটা আছে, সচরাচর যেভাবে বিদ্যাসাগরকে দেখা হয়ে থাকে, তোমরা সবাই কম বেশি জানো যে বিদ্যাসাগর ছিলেন বিদ্যার সাগর। মাইকেলের কবিতা কে না পড়েছ, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে,
আর তার পরের কথাটা, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। তাহলে দ্বিতীয় যেভাবে বিদ্যাসাগরকে দেখা যায় বিদ্যার সাগরের পাশাপাশি, সেটা হচ্ছে করুণার সাগর বা দয়ার সাগর। তো এটাকেই আমরা অনেক দূর টেনে নিয়ে যেতে পারি। বিদ্যার সাগর যখন আমরা বলি, তখন আমাদের শিক্ষক হিসেবে বিদ্যাসাগরকে দেখার একটা দৃষ্টিকোণ তো আমাদের আছেই। কেউ কেউ আমরা একটু আগ বাড়িয়ে বেশ কয়েক বছর ধরেই, শুধু এই বছরে নয়, বলার চেষ্টা করছি যে আমরা ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি, সেটা নিয়ে আমাদের কোনো ঝগড়া নেই। কিন্তু আমরা বাংলায় একটা আলাদা শিক্ষক দিবস করতে পারি কিনা এই 26শে সেপ্টেম্বরকে ঘিরে। আমাদের শিক্ষক, এটা তো বলেই তারা নানা দিক থেকে যে রবীন্দ্রনাথের ক্ষেত্রে 25শে বৈশাখ, বিদ্যাসাগরের ক্ষেত্রে আমরা বাংলা তারিখটা ধরতে পারি না কেন? বাংলা সাহিত্যের তিনি তো যথার্থ শিল্পী। অতএব আমরা শিক্ষক দিবস করতে পারি, আমরা বাংলা তারিখ ধরে বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করতে পারি। কিন্তু প্রশ্নটা আমি যেটা তুলেছিলাম সেটা হচ্ছে শিক্ষক হিসেবে, শিক্ষা সংস্কারক হিসেবে বিদ্যাসাগরকে আমরা দেখতে পারি। তাকে যদি আবার একটু ভেঙে বলি, তাহলে বোধহয় শিক্ষা প্রশাসক হিসেবেও বিদ্যাসাগরকে দেখার একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আছে। আমরা অনেকে জানি যে সংস্কৃত কলেজের অধ্যক্ষ থাকাকালীন তিনি যেমন শিক্ষা সংস্কারের একটা বিরাট প্রকল্প নিয়েছিলেন, তেমনি আবার তার পাশাপাশি দক্ষিণবঙ্গের দেখতে পারি শিক্ষা সংস্কারক বা শিক্ষা প্রশাসক হিসেবে। আবার তার সম্পর্কে আলোচনায় কেউ এসব দিকে না এসে নারী প্রগতির আলোচনায় চলে যান। কারণ হ্যাঁ, এটা তো ঠিকই যে সমাজ সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগর হচ্ছেন অনেকটাই পথিকৃৎ, কিন্তু সমাজ সংস্কারক একটা বিরাট জায়গা আমরা বলবো, তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে নারী প্রগতি। তাহলে নারী প্রগতির ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা নিয়ে কেউ কেউ বলতেই পারেন, আমিও ইনফ্যাক্ট আগামীকাল আমার পুরনো প্রতিষ্ঠান নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, সেখানে বলবো এটা নিয়ে। সেখানে আমি বলার চেষ্টা করব যে নারী প্রগতিটাকেও আমরা ভাঙতে পারি, অন্তত তিনটি ক্ষেত্রে বিদ্যাসাগরকে আলাদা আলাদা ভাবে দেখা যেতে পারে। কি কি? বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল, বিধবা বিবাহের প্রচলনের ক্ষেত্রে তার ভূমিকা তো বলার অপেক্ষা রাখে না। আর তার সঙ্গে সঙ্গে স্ত্রী শিক্ষা প্রসারে তার ভূমিকা কেউ এভাবে দেখতে পারেন। কেউ কেউ আবার এত গভীরে আলোচনায় না গিয়ে তার মাতৃভক্তি নিয়ে গল্প ফাঁদতে পারেন, কারণ আমরা জানি বিদ্যাসাগরের জীবনে নারীর স্নেহ প্রভাবের কথা। তো নারী জাতির প্রতি তার যে মমতা, তার কথা, তার থেকেই নারী প্রগতির কথা, তার মাতৃভক্তির কথা। একটু আগে বীর সিংহের কথা আমি বললাম, ভগবতী ইনস্টিটিউশনের কথা বললাম। এই কথাটা না বললেই বোধহয় অন্যায় হবে। সেটা হচ্ছে যে বীরসিংহ গ্রামে এখনো যে কেউ যান, তিনি সাক্ষী হবেন মায়ের কাছে দেওয়া তিনটে প্রতিশ্রুতি বিদ্যাসাগর কিভাবে রেখেছিলেন। কি? এক নম্বর, মেয়েদের জন্য স্কুল করে দেওয়া,
যেটা ভগবতী বালিকা বিদ্যালয়, আর একটা হচ্ছে ছাত্রাবাস তৈরি করে দেওয়া, আছে এখনো সেটা, আর একটা হচ্ছে দাতব্য চিকিৎসালয় করে দেওয়া গ্রামের মানুষের চিকিৎসার জন্য। তাহলে এসব নিয়ে আলোচনাও আমরা কেউ কেউ যেতে পারি, কেউ আবার এইসব নিয়ে আলোচনায় গেলেন না, একেবারে শিক্ষার একটা বিশেষ জায়গা ধরে এগোলেন। তো আমাদের তন্দ্রা উল্লেখ করেছেন বর্ণ পরিচয়ের স্রষ্টা হিসাবে বিদ্যাসাগর। এটাই ইটসেলফ একটা আলোচনার বিষয় হতে পারে যে কিভাবে বিদ্যাসাগর মশাই তো আমাদের প্রাইমার রচনার ক্ষেত্রে অনেকটা পথিকৃতের ভূমিকা পালন করেছেন। কেউ কেউ আবার আরেকটু সাহিত্যের গভীরে ডুব দিয়ে বলতে পারেন যে বিদ্যাসাগরের অবদানের মধ্যে একটা বড় জায়গা হচ্ছে যে আধুনিক বাংলা গদ্যের তিনি যথার্থ শিল্পী, রবীন্দ্রনাথ শব্দটা বলেছিলেন। তিনি আধুনিক বাংলা গদ্যের যথার্থ শিল্পী। আমরা জানি যে কোথায় থামতে হবে, কিভাবে ভাষার প্রয়োগটা সাবলীল হবে, সুললিত হবে, বিদ্যাসাগর তার পথিকৃৎ। সাহিত্যের কথা বলতে গিয়ে আমার লোভ হচ্ছে একটা কথা বলার। তো এখানে মেদিনীপুরের হয়তো অনেকেই আছো টাছো, তা মেদিনীপুরে আমি 18 বছর ছিলাম, একথা তো তোমরা সবাই জানো। তা মেদিনীপুরের বিদ্যাসাগর হল পপুলারলি একে বলে, পোশাকি নামটা কি? বিদ্যাসাগর স্মৃতি মন্দির। তা এই বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে গেলেই আমার কেমন যেন একটা অনুভূতি হতো, ঠিক ভাষায় বলতে পারবো না। সে অনুভূতিটা হচ্ছে এরকম, ভাবতে কেমন লাগতো, বা এখনো লাগে, কিছুদিন আগে গিয়েও ছিলাম এই লকডাউনের আগে। তো ওই হলটির দ্বারোদ্ঘাটন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন আর কেউ নয়, রবীন্দ্রনাথ ঠাকুর। তা সেটা বলাও আমার উদ্দেশ্য নয়। বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে গিয়ে রবীন্দ্রনাথ যে কথাটা বলে শেষ করেছিলেন, সব শেষে যে কথাটা বলেছিলেন, সেইটা একটু উস্কে দিতে ইচ্ছে হচ্ছে। সেটা কি? যে আজকে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে এসে এ কথা যদি আমি না বলি আমার অপরাধ হবে যে বাংলা সাহিত্যের অঙ্গনে আমি যদি কিছু দিতে পেরে থাকি, তার দ্বারোদ্ঘাটন করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহৎ মানুষের মহৎ স্বীকৃতি রবীন্দ্রনাথ অকপটে স্বীকার করছেন যে তার সাহিত্য কীর্তির দ্বারোদ্ঘাটন করেছেন নান আদার দেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তা এই জায়গা থেকে আমরা বাংলা গদ্য সাহিত্যে তার কৃতিত্ব নিয়েও আলাদা আলোচনা করতে পারি। তা আমি বলতে চাইলাম সলতে পাকানোর পর্বে যে কত দিক থেকে আমরা বিদ্যাসাগর মশাইয়ের বহুমুখী প্রতিভাকে ধরতে পারি, কিন্তু আমরা যে টপিকটা নিয়েছি এক অর্থে এটা অল ইনক্লুসিভ, আবার এক অর্থে এই সবগুলো থেকে আলাদা। এক অর্থে অল ইন ওয়ান। বিদ্যাসাগরের সমাজ ভাবনা, যা যা বললাম কোনোটাই তো আমাদের সমাজের বাইরে নয়। সেই অর্থে আমাদের টপিকটা অনেক বড়। তার যে বিস্তার, সেই বিস্তারটা, তার যে ব্যাপ্তিটা, সেই ব্যাপ্তিটা হচ্ছে অসীম। কারণ সামাজিক মানুষের আচার আচরণ, রীতিনীতি থেকে শুরু করে বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থান, তাদের পারস্পরিকতা, লোক ও লৌকিকতা, তাদের শিক্ষা, তাদের চেতনা, সমাজের রূপান্তর, সমাজের উত্তরণ, সমাজের পরিবর্তন, এই সব কিছুই এর মধ্যে আসে। তাই আমি বিদ্যাসাগর চরিত্রে
যে সমস্ত দিকগুলো নিয়ে আমরা আলোচনার ইঙ্গিত দিয়েছি, এক অর্থে তার সবটাই এর মধ্যে আসে। যে আলোচনাটা একান্তভাবে অসম্ভব, এটা বুঝতে তোমাদের অসুবিধে হওয়ার কথা না। অর্থাৎ বিদ্যাসাগর এত বড় মাপের এক ব্যক্তিত্ব, এরকম একটা 1 ঘন্টার আলোচনায় তাকে যে আমরা ধরে ফেলবো সব, এরকমটা ভাবার কোনো কারণ নেই। তাই এটা একটা অল ইনক্লুসিভ, এটা আমাদের বুঝে নিতে হবে। কিন্তু প্রত্যেকটা বিষয়ের আলোচনায় আমরা যেতে পারবো না। আবার এটা আলাদাও। কেন এটা আলাদা? এটা আলাদা এই কারণেই যে এখানে আমাদের অ্যাপ্রোচটাকে বুঝতে হবে, দৃষ্টিভঙ্গিটাকে বুঝতে হবে। আমার প্রশ্নটা কি ছিল? বিদ্যাসাগর মশাইকে আমরা কেমন ভাবে দেখব? আমাদের সেই সামগ্রিক দৃষ্টিকোণটাকে ধরে ফেলতে হবে, সামগ্রিকভাবে মানুষটাকে ধরে ফেলতে হবে। আবার মানুষটা তার সময়টাকে বাদ দিয়ে কিন্তু বিচার করা যাবে না, তার সময়টাকে ধরে ফেলতে হবে। আবার সময়টা ছাড়িয়ে গিয়ে আজকের দিনে তার প্রাসঙ্গিকতাটাকে আমাদের টেনে বার করতে হবে। আমাদের অ্যাপ্রোচটা একটু আলাদা, বিষয়টা কিন্তু অল ইনক্লুসিভ। এই যে অন্যভাবে বিদ্যাসাগরকে দেখা, অন্যভাবে অনন্য বিদ্যাসাগরকে আবিষ্কার এবং পুনরাবিষ্কার করা, আমার ধৃষ্টতা নেই এ কথা বলার যে সেই আলোচনায় আমি পথপ্রদর্শক তোমাদের, না। এই আলোচনার পথটা আমাদের দেখিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার নিজের উপলব্ধি আমার বইতে আমি লিখেছি যে সমকালে এবং বর্তমানে, অর্থাৎ বিদ্যাসাগরের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য মানুষ নানাভাবে বিদ্যাসাগরকে দেখেছেন, বিদ্যাসাগরের মূল্যায়ন করার চেষ্টা করেছেন। আজও নতুন নতুন দিক তার সম্পর্কে আলোচনা হচ্ছে। তো শক্তিবাবুর একটা বই সম্ভবত আজকেই প্রকাশ পাবে, সে বইটার নাম হচ্ছে আয় সাগর ব্যয় সাগর বিদ্যাসাগর। তা আমি যদি মজা করে বলি যে বিদ্যাসাগর বহুত বড়া ব্যবসায়ী ভিতে, বিদ্যাসাগর বহুত বড়া ব্যবসায়ী ভিতে, তাহলেও অন্তত মার খাবো না। কেন না? আয় ব্যয়ের কথা যখন তাকে নিয়ে আসে, তাই নিয়ে যখন বই বেরোয়, তখন এটা বুঝতে হবে যে তার ব্যবসায়িক বোধও কম বেশি মাত্রায় ছিল। বিশেষ করে তার বইয়ের ব্যবসা, তার প্রেস তৈরি, সংস্কৃত যন্ত্র, এসব নানা রকমের দিক রয়েছে বিদ্যাসাগরকে পর্যালোচনার। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের যে পথ দেখিয়েছেন, সেই পথটাও কিন্তু অনন্য। তিনি কি বলছেন চারিত্র পূজায়? দয়া নহে, বিদ্যাও নহে, বিদ্যাসাগর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার অক্ষয় মনুষ্যত্ব, অজেয় পৌরুষ এবং অক্ষয় মনুষ্যত্ব। তা আমি এই আলোচনায় ঢুকছি না। আমার বইতে একটা চ্যাপ্টার আমি রেখেছি যে রবীন্দ্রনাথের বিদ্যাসাগর তর্পণ। হাউ ডিড টেগোর ভিউ রবীন্দ্রনাথ, আরে হাউ ডিড টেগোর ভিউ বিদ্যাসাগর, কেমন ভাবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরকে দেখেছেন। আমি সেই আলোচনায় ঢুকছি না, কিন্তু সেখান থেকে যে নির্যাসটা নিতে চাইছি, সেই নির্যাসটা হচ্ছে সর্বোপরি বিদ্যাসাগরকে আমাদের দেখতে হবে একজন মানুষ হিসেবে। মানুষটা কেমন ছিল? এই মানুষ কেমন ছিল বললে কান টানলে মাথা আসে। তার বিদ্যার কথা, তার দয়ার কথা, দাক্ষিণ্যের কথা, আরো কত কথা আমাদের সামনে চলে আসে। কিন্তু রবীন্দ্রনাথের একটা সতর্ক বার্তা ছিল। সেই সতর্ক বার্তাটা কি? সেই সতর্ক বার্তাটা হচ্ছে এই
विद्यासागर बहुत बड़ा पंडित थे, वे बहुत दयालु भी थे। এই কথার আড়ালে মানুষ বিদ্যাসাগরটাকে যেন হারিয়ে না ফেলি। আমাদের এই পোড়া দেশে রবীন্দ্রনাথ নিজেই বলছেন, দয়া গুণ মহৎ গুণ এসব নিয়ে গদগদ হয়ে অনেক আলোচনা সম্ভব, কিন্তু ওটা বিদ্যাসাগর চরিত্রের আসল দিক নয়। ওটা বিদ্যাসাগর চরিত্রের এক বিশেষ দিক, যে বিশেষ দিকটা মানুষ বিদ্যাসাগরের সামগ্রিক যে চেহারা তার থেকে ঠিকরে পড়ে। তাহলে মানুষ বিদ্যাসাগরকে আড়াল করে দিয়ে যারা শুধু দয়ার সাগর বিদ্যাসাগর এই বলে ঢাক পেটায়, তাদেরও বদ মতলব থাকতে পারে। তারা মানুষটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্তও থাকতে পারে। কেন না, বিদ্যাসাগর সম্পর্কে নরম নরম অনেক কথাবার্তা বললে কারো আপত্তি করার কথা নয়, বরং দয়ার কথাবার্তা যেখানে বেশি হয় সেখানে মানুষ গদগদ হয়ে আরো বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, মানুষটাকে খুঁজে দেখার চেষ্টাটা হারিয়ে ফেলেন। আমরা বলতে চাই যে 100 ভাগ সত্যি বিদ্যাসাগর দয়ার সাগর ছিলেন, 1000 ভাগ সত্যি বিদ্যাসাগর বিদ্যার সাগর ছিলেন। তার সম্পর্কে যে কিংবদন্তিগুলো রয়েছে সেগুলোকে একটুও খাটো না করে আমরা বলছি, রবীন্দ্রনাথকে অনুসরণ করে বলছি, তার যে অজেয় পৌরুষ, তার যে অক্ষয় মনুষ্যত্ব, তাকে আবিষ্কার এবং পুনরাবিষ্কার করেই আমাদের বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন সম্ভব। অন্যথায় তা খালি নিয়ম রক্ষার নামান্তর হয়ে যাবে। এখানেই মানুষ বলতে আমরা কিন্তু সামাজিক মানুষটাকেই খুঁজে পেতে চাইছি। আমাদের আলোচনা বিদ্যাসাগরের সমাজ ভাবনা। তাহলে সামাজিক মানুষ হিসেবে সমাজটাকে বিদ্যাসাগর কেমন ভাবে দেখছেন, এই প্রশ্নটা আমাদের কাছে নিশ্চিতভাবে ম্যাটার অফ প্রাইম ইম্পর্টেন্স, সব থেকে বেশি গুরুত্ব। এত তাড়াতাড়ি রবীন্দ্রনাথকে আমি ছাড়তে রাজি নই, তাই রবীন্দ্রনাথকে আশ্রয় করেই আরো একটু আলোচনাটা এগিয়ে নিতে চাই। রবীন্দ্রনাথ লিখেছেন যে আমরা যে যুগে জন্মগ্রহণ করেছি, বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন সেই যুগটাকে যেন ছাড়িয়ে। তিনি জন্মগ্রহণ করেছিলেন তার নিজের সময়টাকে ছাড়িয়ে। আমরা সচরাচর, আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা এই কয়েনেজটার সাথে বেশ পরিচিত আর কি, যে চাইল্ড অফ হিজ টাইমস। আমরা ম্যাকিয়াভেলি পড়ার সময় এই কথা পড়াতাম যে ম্যাকিয়াভেলি ওয়াজ দ্য চাইল্ড অফ টাইমস। ম্যাকিয়াভেলি ছিলেন তার সময়ের সন্তান। এখানে আমরা বলতাম ম্যান অফ রেনেসা, ম্যান অফ রেনেসা। তার সেকুলারাইজেশন অফ পলিটিক্স এর ধারণা আমরা নিয়ে আসতাম। এটা ম্যাকিয়াভেলির ক্লাস নয়, তোমাদের ভয় নেই, আমি ম্যাকিয়াভেলিতে ঢুকবো না। কিন্তু সেখান থেকে আমরা এই কয়েনেজটা পেয়েছি, চাইল্ড অফ হিজ টাইমস। তা সাধারণভাবে যে কোনো মনীষী তিনি তো একটা সময়ে জন্মগ্রহণ করেন, তাই স্পেস যেমন একটা ফ্যাক্টর, সমাজটা তখন কেমন ছিল, তেমনি টাইম স্পেস সিকোয়েন্স, এটাকে বাদ দিয়ে কোনো আলোচনা হয় না। তাহলে বিদ্যাসাগর তার সময়ের সন্তান, আমি যদি বলি যে হি ওয়াজ দ্য চাইল্ড অফ হিজ টাইমস,
তাহলে বলবো যে তার সময়টাকে আমাদের জানতে হবে বিদ্যাসাগরের সমাজ ভাবনাটা জানতে গেলে। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের কাজটা আরো সহজ করে দিয়েছেন বা কঠিন করে দিয়েছেন, দুটোই। কি বলছেন বিদ্যাসাগর আরে রবীন্দ্রনাথ বলছেন যে বিদ্যাসাগর নাকি তার নিজের সময়টা, নিজের যুগটাকে ছাড়িয়ে জন্মগ্রহণ করেছে। তার মানে এ পার্সন অ্যাহেড অফ হিজ টাইম, এ পার্সন অ্যাহেড অফ হিজ টাইম, যিনি তার সময়ের চেয়ে এগিয়ে ছিলেন। তাহলে বিদ্যাসাগরকে আমাদের দেখতে হবে যে তিনি একদিকে তার সময়ের সন্তান, একদিকে হচ্ছে তিনি তার সময়ের থেকে এগিয়ে থাকা একজন মানুষ। দুই ভাবেই বিদ্যাসাগরকে আমাদের বিচারধারায় যদি আমরা আনতে পারি, তাহলে আমরা বিদ্যাসাগরের সময়, তার সামাজিক সত্তা, তার সমাজ ভাবনা, তার প্রতি সুবিচার করতে পারব। এখন প্রশ্ন হলো যে বিদ্যাসাগরের সময় কথাটা বললেই একটা শব্দ যেন আমাদের পিছনে ধাওয়া করে। সে শব্দটা কি? আমাদের আধুনিকতা। আমাদের আধুনিকতা, মডার্নিটি। আমাদের আধুনিকতা সম্পর্কে যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণায় কিছু গোলমাল আছে। আমি গোলমালের ভিতরে ঢুকবো না, কিন্তু ইঙ্গিত দেব। সেটা কি? ইতিহাসের ঠিক কোন পর্বে আধুনিক যুগটা শুরু হলো, এটা নিয়ে পণ্ডিতদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, ঝগড়াঝাটি আছে, বিতর্ক আছে। তার কারণ হচ্ছে যে আধুনিকতার ঠিক সুনির্দিষ্ট লক্ষণগুলো কি কি, কোন কোন লক্ষণ দেখে আমরা বুঝি যে এটা আধুনিক। তো এখানে আমাদের অনেক ভুলভ্রান্তিও আছে। সে ভুলভ্রান্তি কেমন? ও বেটা ধুতি পাঞ্জাবি পরে এসছে, তার মানে ও হচ্ছে রক্ষণশীল। উনি স্যুট পরে এসছেন, কোট প্যান্ট টাই পরে এসছেন, উনি বড় আধুনিক। মেয়েরা কিছু মনে করো না। তা ও তো জিন্স আর টপ পরে এসছে, তাহলে ও নিশ্চয়ই খুব আধুনিক হবে। আর ওই মেয়েটা শাড়ি পরে এসেছে, একেবারে সেকেলে। এসব আমাদের ভুল ধারণা। চিন্তায় চেতনায় কোন লক্ষণগুলো থাকলে তাকে আমরা আধুনিক বলতে পারবো। শুধুমাত্র আধুনিকতার ব্যাপারটা স্থূল দৃষ্টিকোণ থেকে বোঝা যায় না, চিন্তা চেতনার গভীরে অবগাহন করলে বোঝা যায়। তো এটা নিয়ে একটা মজার গল্প। একসময় ওই মাইকেল মধুসূদন দত্ত আর বিদ্যাসাগরের পারস্পরিক সম্পর্ক নিয়ে একটু পড়াশোনা করছিলাম। তা করতে করতে হঠাৎ এক জায়গায় একটা মানে ঠিক তথ্য বলবো না, একটা মজার কথা পেলাম। সে মজার কথাটা কেমন? মনে মনে কল্পনা করো একটা ছবির কথা, যে বিদ্যাসাগর মশাই কোট প্যান্ট টাই পরে আছেন, আর মধুসূদন দত্ত ধুতি চাদর চটি জুতো পরে আছেন। দুজনে কথাবার্তা বলছেন, আর নিচে লেখা আছে, এই ছবিটার নিচে লেখা আছে, ভিতর ও বাহির যদি এক হইতো। ক্যান ইউ ইমাজিন? ভিতর ও বাহির যদি এক হইতো। যিনি করেছেন তার মাথায় কিন্তু মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা কাব্য গজগজ করছে। তিনি তাকে সামনে রেখে মধুসূদন দত্তের ব্যক্তিগত জীবনাচরণকে ব্যাখ্যা করছেন, তার চিন্তা চেতনাকে ব্যাখ্যা করছেন, করে বলছেন যে পোশাকটা এরকমই হওয়ার কথা ছিল।
তাই বাইরেটা দেখে ভিতরটা বোঝা যায় না। বিদ্যাসাগরের বাইরেটা কেমন ছিল, ধুতি চাদর চটি জুতো থেকে তার শিখাটা পর্যন্ত, আজকে একটা লেখা দেখলাম কারো তার শিখার কথা, কিন্তু পৈতের সময় গায়ত্রী শিখেছিলেন, সে গায়ত্রীটা ভুলে গেছেন। ব্রাহ্মণ সন্তান গায়ত্রী জপ করতেন এমন কোন নজির পাওয়া যায় না। বিদ্যাসাগর যে বাড়িতে বাস করতেন সেখানে কোনো ঠাকুর দেবতার মূর্তি ছিল বলে জানা যায় না। বিদ্যাসাগর কোনোদিন কোনো তীর্থযাত্রা করেছেন বলে জানা যায় না। হ্যাঁ, তিনি কাশীতে অনেকবার গেছেন, কারণ তার বাবা কাশীতে থাকতেন। এবং ইন্দ্রমিত্র লিখেছেন করুণাসাগর বিদ্যাসাগর বইতে, একবার কাশী গিয়ে যা হয়, তীর্থস্থানে পান্ডাদের নানা ধরনের ব্যাপার ট্যাপার থাকে, ব্যাখ্যা দরকার নেই। তা পান্ডাদের সঙ্গে ঝগড়া লেগে গেছে বিদ্যাসাগরের, একটু অসহিষ্ণু ছিলেন তো বটেই, একটু খারাপ ভাষায় বললে একটু একরোখা মানুষ ছিলেন, তা ঝগড়া লেগে গেছে। তা একটা সময় বলছেন, আমি আপনাদের কাশী বিশ্বেশ্বর মানি না, ওসব আমাকে বোঝাবেন না। পান্ডারা রেগে লাল, জিজ্ঞেস করছে বিদ্যাসাগরকে, আপনি মশাই মানেনটা কি? বিদ্যাসাগর বলছে, আমি কি মানি দেখবেন, এই দেখুন আমার জনক জননী আমার সামনে বসে আছেন, এরাই আমার কাশী বিশ্বেশ্বর অন্নপূর্ণা, এর বাইরে আর কোনো কাশী বিশ্বেশ্বর অন্নপূর্ণা আমি মানি না। তা যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, মনে প্রাণে পুরোদস্তুর কোট আনকোট সাহেব। কোট আনকোট সাহেব কেন বলছি? কেননা ওই প্যান্ট শার্ট টাই কোট পরলেই সাহেব হয় না। কিন্তু এখানে প্রশ্নটা এসেছে যুক্তি বনাম বিশ্বাস, যুক্তি বনাম বিশ্বাস, তার প্রশ্নটাকে ঘিরেই আমাদের আধুনিকতার মাপকাঠি ধরে আছে। এ পোড়া দেশে যেখানে ধর্মের কথায় সব অনাচার চলে, বিদ্যাসাগর সেখানে এক বড় মাপের যুক্তিবাদী মানুষ। ঈশ্বরের অবস্থান এবং বিদ্যাসাগর, এগুলো আমার আলোচ্য নয়, কিন্তু ভূমিকায় এগুলো বলে নিতে হয়। ওপার বাংলার মনীষী প্রতিম মানুষ আহমদ শরীফ লিখেছিলেন এক সময়, বাঙালির একটা ঈশ্বর থাকতে আবার ঈশ্বরের দরকার কি? বাঙালির ওই একটা ঈশ্বরই যথেষ্ট। তাই আমি আমার ফেসবুক পোস্টে লিখেছি, বাঙালির ঈশ্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তা আমি আমার বইতে লিখেছি যে ঈশ্বর যে নাম, বিদ্যাসাগর তো তার উপাধি, তার নাম তো আসলে ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বর যে নাম, ঈশ্বর নিয়ে তার মাথা বিশেষ ছিল না। তাই বিদ্যাসাগর। এখন আমাদের কথায় ফিরে আসি, আধুনিকতা। তা এই আধুনিকতা আমরা রেনেসা বা ইউরোপীয় যে নবজাগরণ, আচ্ছা যে কথাটা বলছিলাম, তাহলে নবজাগরণের চেহারা চরিত্র নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে তখনকার যে সমাজ কাঠামো, এবং এই সমাজ সিদ্ধান্তমূলক কথা বলা একটু গোলমাল আছে, কিন্তু তা সত্ত্বেও বলছি যে তখন তিনি অনেক গোলমালটা এড়ানোর জন্য অন্য দুটো শব্দ ব্যবহার করেন। একটা হচ্ছে সেকালো একাল,
কিংবা নব্য ও প্রাচীন এইসবগুলো তখনকার দিনে ব্যবহার করত। কিন্তু বিদ্যাসাগরের কথা এসে আমরা বোধ হয় ওই উইদিন সিঙ্গেল কোট এ কথাটা বলতে পারি যে সেই সময়ের প্রেক্ষিতে বিদ্যাসাগর বোধ করি একজন পরিপূর্ণ আধুনিক মানুষ ছিলেন। আধুনিক মানুষ এই অর্থে যিনি কোনো ধরনের গোঁড়ামি বা অন্ধবিশ্বাস তাকে অতিক্রম করে এসে যুক্তির আলোকে নিজের সমাজ চিন্তাকে স্পষ্ট এবং স্বচ্ছ করতে পেরেছিলেন। এই স্পষ্টতা এবং স্বচ্ছতা কোন কোন ক্ষেত্রে ব্যপ্ত হয়েছিল আমরা সেইটাই একটু দেখানোর চেষ্টা করি। যেমন ধরো, আমি তিনটে ক্ষেত্র এখানে বড় করে উল্লেখ করব। একটা হচ্ছে বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক ভাবনা চিন্তা। বিদ্যাসাগরের সমাজ সংস্কার সম্পর্কে চিন্তা ভাবনাগুলো যেমন মেনশন করব, তেমনি আমরা মেনশন করব বিদ্যাসাগরের শিক্ষা সম্পর্কে যে ভাবনা চিন্তা। আরেকটা হচ্ছে তার ধর্ম সম্পর্কে যে ভাবনা চিন্তা।